অঞ্জনা দেবী তার ছেলে শুভমের বিয়ে দিয়ে প্রিয়া নামে একজন সংস্কারী মেয়েকে বাড়ির বৌমা করে নিয়ে আসে। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরের দিনই প্রিয়া তার দুই ননদ রিনা এবং টিনাকে ব্যালকনিতে বসে হাফ প্যান্ট পরে সিগারেট খেতে দেখে, যা দেখে প্রিয়া ভীষণই অবাক হয়। কারণ প্রিয়া খুবই ভদ্রসভ্য মেয়ে ছিল, তাই সে দুই ননদের এরকম অসভ্যতামি মোটেই মেনে নিতে পারে না। তোমরা এইটুকুটুকু ছোট জামা কাপড় পরে ব্যালকনিতে বসে সিগারেট খাচ্ছ? ছি, তোমরা এত বড় মেয়ে, এরকম করা তোমাদের মানায় না। তোমার বাবা দাদারা যদি হঠাৎ করে চলে আসে, ওরা দেখে ফেললে কি অবস্থা হবে বলো তো? বাবা আর দাদা তো শহরের বাইরে থাকে, ওরা কেউই বাড়িতে না জানিয়ে কখনো আসে না। কিন্তু তুমি হঠাৎ আমাদেরকে বকাবকি করতে এসেছো কেন? আমাদের ব্যাপারে নাক না গলিয়ে নিজের কাজ করো। বাড়িতে আসতে না আসতেই জ্ঞান দিতে শুরু করে দিয়েছে। আমি তোমাদের ভালোর জন্যই বলছি, এরকম ভাবে সিগারেট খেও না। সিগারেট খেলে তোমাদের শরীরের ক্ষতি হবে। আর এই ছোট হাফ প্যান্ট পরে থাকলে তোমাদের কেউ বিয়ে করতে চাইবে না, সবার সামনে তোমাদের নাম খারাপ হবে। শোনো, তুমি হয়তো জানো না, আমাদের 3টে করে বয়ফ্রেন্ড আছে। আমাদেরকে বিয়ে করার জন্য সবসময় ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে, তাই আমাদের যখন ইচ্ছা হবে আমরা তখনই বিয়ে করব। এখন শুধু শুধু আমাদের মাথা খেও না, যাও তো এখান থেকে। প্রিয়া তার দুই ননদের কথা শুনে খুবই অবাক হয়, তাই সে তখনই শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে, মা, আপনার দুই মেয়ে এতটা নির্লজ্জ আমি আগে জানতাম না। ছি, আপনি ওদেরকে কিছু বলতে পারেন না? আপনার মেয়েরা তো উচ্ছন্নে গেছে। এরকম চলতে থাকলে পাড়ায় আপনার মেয়েদের কোনো মান সম্মান থাকবে? দেখেছো মা, দাদার বিয়ের সময় আমি তোমাকে পই পই করে বলেছিলাম এরকম সংস্কারী বেহেনজি টাইপ মেয়ের সঙ্গে দাদার বিয়ে দিও না। তুমি আমার কোনো কথাই শুনলে না। এই বেহেনজি তো বাড়িতে এসেই আমাদের মাথা খারাপ করে দিচ্ছে। তোদের বৌদি তো ঠিক কথাই বলেছে, তোরা আমার আর তোর বাবার মাথায় চড়ে বসে আছিস, আমাদের কোনো কথাই তোরা শুনিস না। তোরা ছোট ছোট জামা কাপড় পরলে, সিগারেট খেলেই তো আধুনিক হয়ে যাস। আমি তোদেরকে ভালো মেয়ে বানাতে পারিনি বলে একটা ভালো সংস্কারী মেয়ের সঙ্গে তোর দাদার বিয়ে দিয়েছি। চলে আয় দিদি, মাও এখন বৌদির তলে ভিড়ে গেছে। মাকে আর আমাদের কথা বুঝিয়ে লাভ নেই। মা এখন নিজের মনের মতো বৌমা পেয়ে গেছে। বৌদিকে বাড়িতে আনার আগে মায়ের 2টো মেয়ে ছিল, কিন্তু এখন তো মায়ের একটাই মেয়ে। যাক, আমাদের কলেজে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে, চল। এই বলে টিনা এবং রিনা দুই বোন সেখান থেকে চলে যায়। কিন্তু তাদের এরকম ব্যবহারে অঞ্জনা দেবীর খুবই খারাপ লাগে। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। একদিন, বৌদি, তুমি আমাকে এখনই 1 কেজি চিকেন কষা রান্না করে দাও তো। আমাদের পোটলক পার্টির জন্য চিকেন লাগবে। তুমি একটু তাড়াতাড়ি চিকেনটা রান্না করে দাও। এমনিতেই পার্টির জন্য আমরা লেট হয়ে গেছি। আমি বাড়িতে তোমাদের জন্য ভাত রান্না করেছি। তাছাড়া 1 কেজি চিকেন নিয়ে তোমরা কি করবে? তার থেকে ভালো চিকেন দিয়ে বাড়িতে ভাত খেয়ে নাও। আমি তোমাদের জন্য চিকেন কষা রান্না করে দিচ্ছি। বৌদি, তুমি আবার শুরু হয়ে গেলে। বললাম না শুধু চিকেন কষা রান্না করে দাও। আমরা বেশি ভাত খাই না। ভাত খেলে ফিগার মেনটেন করব কি করে? ছেলেরা তো আমাদের দিকে তাহলে তাকাবেই না। তারপর শেষ পর্যন্ত তোমার মতো অ্যারেঞ্জ ম্যারেজ করতে হবে। অবশ্য আমার দাদা দেখতে ভীষণ হ্যান্ডসাম আর অনেক টাকাও ইনকাম করে, তাই সৌভাগ্যবশত তোমার কপালে জুটে গেছে। ছি টিনা, তুমি নিজের বৌদির সম্পর্কে এভাবে কথা বলতে পারলে? হ্যাঁ, আমি একটু মোটা, দেখতে খুব একটা সুন্দর নই, কিন্তু আমি অনেক ভদ্র, নম্র এবং বিনয়ী। সেই জন্যই তো তোমার মা আমাকে বাড়ির বৌমা করে এনেছে। আমি যদি জানতাম তোমাকে 1 কেজি চিকেন রান্না করতে বললে তুমি আমাকে এরকম জ্ঞান মার্কা কথা শোনাবে, তাহলে আমি বাইরে থেকেই চিকেন কিনে নিতাম। শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে। তোমার সঙ্গে কথা বলাটাই স্টুপিডিটি। এই বলে টিনা সেখান থেকে চলে যায়। সেদিন রিনা এবং টিনা বাইরে থেকে চিকেন কষা কিনে নিয়ে পার্টি করতে চলে যায়। সেদিন তারা দুই বোন বন্ধুদের সঙ্গে নানান রকম মদ, চিকেন কষা এবং ফ্রুটস দিয়ে পার্টি করে। এভাবে অনেক রাত হয়ে গেলে তারা বাড়িতে না ফিরলে প্রিয়া তার ননদ রিনাকে ফোন করে। হ্যালো রিনা, তোমরা কোথায়? তোমরা কখন বাড়ি আসবে? 10টা বেজে গেল, তোমাদের এখনো কোনো পাত্তা নেই। বাড়ির সবাই তোমাদের জন্য চিন্তা করবে। তোমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো কিন্তু। এখন তো সবে রাত 10টা বাজে, এত তাড়াতাড়ি বাড়ি যাওয়ার কি আছে? এমনিতেও আমি বাবা আর দাদাকে মেসেজ করে বলে দিয়েছি আমরা বান্ধবীর বাড়িতে গ্রুপ স্টাডি করতে এসেছি, তাই বাড়ি যেতে আজকে লেট হবে। আর যদি খুব বেশি লেট হয়ে যায় তাহলে আজকে আমরা এখানেই থেকে যাব। কি প্রবলেম? এই বলে রিনা ফোন কেটে দেয়। সেদিন তারা সারা রাত ধরে পার্টি করে ভোরবেলা মদ্যপ অবস্থায় টলতে টলতে বাড়িতে ফিরে আসে।
দেখতে দেখতে এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এরই মধ্যে হঠাৎই একদিন রিনা এবং টিনা দুই বোনের একটা ফটোশুট করার খুবই ইচ্ছা হয়, তাই তারা ঠিক করে মালদ্বীপসে ঘুরতে যাবে। রিনা এবং টিনার দাদা শুভম এবং তাদের বাবা সঞ্জয় বাবু দুজনেই বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করে, তাই তাদের টাকা পয়সার কোনো অভাব নেই। শুভম তার মাহিনার বেশিরভাগ টাকাই দুই বোনের পেছনে খরচ করত। তাই একদিন রিনা তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি আর বোন দুজনে মিলে মলদ্বীপসে ঘুরতে যাব, প্লিজ আমরা কিছুদিন মলদ্বীপস থেকে ঘুরে আসি। ওখানে সবাই কত ভালো ভালো ছবি তোলে, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে, কিন্তু আমরা সারাক্ষণই বাড়ির মধ্যে বসে আছি, কোথাও ঘুরতে যেতে পারি না। এই দেখ দিদি, আমাদের কলেজের সুপর্ণা সুইম স্যুট পরে কত সুন্দর সুন্দর হট হট ছবি আপলোড করেছে। উফ, আমিও মলদ্বীপসে গিয়ে সুন্দর সুন্দর বিকিনি পরে ছবি তুলবো, তারপর সবাই আমাকে দেখে খুব জেলাস হবে। আমি আর ওয়েট করতে পারছি না দিদি, তাড়াতাড়ি মলদ্বীপস যাওয়ার ব্যবস্থা কর। তোমরা দুজনে বিকিনি পরে ছবি ছাড়ার জন্য মালদ্বীপে ঘুরতে যাবে? এত বড় বড় দুটো মেয়ে, তোমাদের স্যার ম্যাডামরা সোশ্যাল মিডিয়াতে তোমাদের ছবি দেখলে কতটা বাজে ভাবতে পারি, তোমাদের কি তা নিয়ে কোনো ধারণা আছে? ছি, ক্রপ টপ আর হাফ প্যান্ট পরে তোমাদের শান্তি হচ্ছিল না, এখন আবার ঘুরতে গিয়ে বিকিনি পরবে? ভদ্র হয়ে থাকলে তোমাদের সবাই ভালোবাসবে, এটা তোমরা কেন বুঝতে পারছো না? তোরা দুজনে এত বড় দুটো ধাড়ি মেয়ে, তোদেরকে আমি কিছুতেই একা একা মালদ্বীপে ঘুরতে যেতে দেব না। তোরা দিন দিন বড্ড বার বেড়েছিস। নেহাত তোরা পড়াশোনাতে ভালো, তাই তোদেরকে পড়াচ্ছি, না হলে কবেই বিয়ে দিয়ে দিতাম। তোদের প্রত্যেক দিন একটা না একটা বাহানা এসেই যাচ্ছে। মায়ের কথা শুনে রিনা এবং টিনার খুবই রাগ হয়। ও, বুঝতে পেরেছি, একটা পরের বাড়ির মেয়ের জন্য তোমার নিজের মেয়ের প্রতি ভালোবাসা উড়ে গেছে। ভালো কথা, তুমি তাহলে তোমার ওই মেয়েকে নিয়েই থাকো। আমরা যখন মলদ্বীপসে ঘুরতে যাব বলেছি, তখন আমরা যাবই। এই বলে রিনা এবং টিনা নিজেদের ঘরে গিয়ে ব্যাগপত্র গোছাতে শুরু করে। পরের দিন তারা যখন বাড়ি থেকে বেরোতে যাবে, এমন সময় হঠাৎই মুষলধারায় বৃষ্টি শুরু হয়, ফলে টিনা এবং রিনা কিছুতেই বাড়ি থেকে বেরোতে পারে না। এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই তারা খবর পায় তাদের যে ফ্লাইটে করে যাওয়ার কথা ছিল সেই ফ্লাইটটা ক্র্যাশ করেছে। এরকম খবর দেখার পর রিনা এবং টিনা কেউই বাইরে ঘুরতে যেতে চায় না। আমরা বাইরে ঘুরতে যেতে পারছি না তাতে কি হয়েছে, বাড়িতেই আমরা সুইমিং স্যুট পরে ছবি তুলবো, তারপর এমন সুন্দর করে এডিটিং করব কেউ বুঝতেই পারবে না যে আমরা মলদ্বীপসে আছি নাকি নিজেদের বাড়িতে। এই বলে তারা দুই বোন বাগানে সুইমস্যুট পরে ছবি তুলতে শুরু করে। এমন সময় প্রিয়ার ভাই সুজয় দিদি শ্বশুর বাড়িতে ঘুরতে আসে। বাড়িতে ঢোকা মাত্রই সুজয় টিনা এবং রিনাকে সুইমস্যুট পরে দেখতে পায়, যা দেখে সুজয় লজ্জায় মুখ ফিরিয়ে নেয়। রিনা, টিনা, আমার ভাই বাড়িতে এসেছে, তোমরা প্লিজ তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও। তোমরা এভাবে থাকলে আমার মান সম্মান থাকবে না, আমার ভাই তোমাদের সম্পর্কে খারাপ ভাবতে পারে। তোমরা দয়া করে আমার কথা শোনো। শোনো, তোমার ভাই কি ভাবলো না ভাবলো তাতে আমাদের বয়েই গেছে। আমরা তোমার ভাইয়ের টাকাতে খাই না পড়িও না, তাই এতে আমাদের কিছু যায় আসে না। তুমি যাও তো এখান থেকে, আমাকে শান্তিতে ছবি তুলতে দাও। প্রিয়া অনেক কিছু বললেও তার দুই ননদ কোনো কথা শুনতে চায় না। রিনা এবং টিনা কুরুচি সম্পন্ন কাজকর্ম করতে থাকে। কখনো তারা পার্টি করতে চায়, রাত করে বাড়িতে ফিরে আসে, কখনো সিগারেট খায়, আবার কখনো মদ খায়। বাড়িতে বন্ধুদেরকে ডেকে এনে পার্টি করে। এসব রিনা এবং টিনার কাছে ধীরে ধীরে জল ভাত বলে মনে হয়, কিন্তু প্রিয়া সবসময় দুই ননদকে নিয়ে চিন্তায় থাকে। এভাবেই দেখতে দেখতে রিনা এবং টিনার কলেজে পরীক্ষা চলে আসে, কিন্তু তাড়াহুড়ো করে রিনা পরীক্ষার দিন নিজের অ্যাডমিট কার্ড বাড়িতেই ফেলে রেখে চলে যায়। তাই রিনা কলেজ থেকে তার মাকে ফোন করে বলে, হ্যালো মা, আমি তাড়াহুড়ো করে বাড়িতে অ্যাডমিট কার্ডটা ফেলে রেখেছি, তুমি প্লিজ আমাকে অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। এক কাজ করো, এখন অনলাইনেই অল্প সময়ের মধ্যে চিঠিপত্র পার্সেল করার এক ধরনের সিস্টেম আছে, তুমি আমাকে সেভাবেই অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দাও। আমি তো ঠিক মতো ফোন চালাতেই পারি না, কি করতে কি করে ফেলবো। আমি বরঞ্চ তোর বৌদিকে দিয়ে অ্যাডমিট কার্ডটা পাঠাচ্ছি। দূর বাবা, তোমরা দেখছি কিছুই পারো না, এত ব্যাকডেটেড হয়ে থাকলে হবে? কি আর করার আছে, বৌদিকে দিয়ে অ্যাডমিট কার্ডটা পাঠাও, তবে বৌদি যেন আমাদের কলেজে এসে কাউকে নিজের পরিচয় না দেয়। তাই তখনই অঞ্জনা দেবী তার বৌমাকে রিনা এবং টিনার কলেজে পাঠিয়ে দেয়। প্রিয়া অ্যাডমিট কার্ড নিয়ে কলেজে পৌঁছালে রিনা তার বৌদির কাছে এসে বলে, দাও আমাকে অ্যাডমিট কার্ডটা দিয়ে সোজা এখান থেকে চলে যাও। কেউ কিছু জিজ্ঞাসা করলে আমার বা টিনার কারোরই পরিচয় দেবে না। কলেজের কেউ যদি জানতে পারে তুমি আমাদের বৌদি, তাহলে আমাদের মান সম্মান থাকবে না।
রিনার কথা শুনে প্রিয়ার খুবই খারাপ লাগে, কিন্তু প্রিয়া কোনো কথা না বলে বাড়িতে চলে আসে। এভাবেই দেখতে দেখতে রিনা এবং টিনার ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎই হসপিটাল থেকে অঞ্জনা দেবীর কাছে একটা কল আসে। হ্যালো, আমি অ্যাপেলো নার্সিংহোমের ডাক্তারবাবু বলছি। আপনার স্বামী এবং ছেলে দুজনেরই খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব নার্সিংহোমে এসে পৌঁছান। ডাক্তারবাবুর কথা শুনে অঞ্জনা দেবী এবং তার পরিবার নার্সিংহোমে গিয়ে পৌঁছায়। ডাক্তারবাবু জানায় শুভম এবং তার বাবা দুজনকেই 6 মাসের জন্য বেড রেস্ট করতে হবে। এভাবেই অ্যাক্সিডেন্টের ফলে শুভম এবং তার বাবা দুজনেরই চাকরি চলে যায়, ফলে তাদের সংসারে বিপর্যয় নেমে আসে। আমার কি হলো? আমার সংসারটা তো ছারখার হয়ে গেল। এবার আমরা কি করে খাবো? হে উপরওয়ালা, আমার 2টো মেয়ে আছে, আমি কি করেই বা ওদের বিয়ে দেব? মাকে এভাবে কান্নাকাটি করতে দেখে রিনা এবং টিনার খুবই খারাপ লাগে। তুমি চিন্তা করছো কেন মা? আমরা 2 বোনই MBA করেছি, আমাদের এক্সামও হয়ে গেছে। আমরা যদি কোথাও একটা জবের জন্য চেষ্টা করি তাহলে নিশ্চয়ই জব পেয়ে যাব। সেদিন থেকে রিনা এবং টিনা অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে শুরু করে। রিনা এবং টিনার পরীক্ষার মার্কস খুব ভালো হওয়ায় তারা 2 বোন খুব তাড়াতাড়ি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে যায়। এভাবেই রিনা এবং টিনা 2 বোন সংসারের সমস্ত দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়। দেখতে দেখতে এভাবেই সময় কাটতে থাকে, কিন্তু কাজের চাপে পড়ে রিনা বা টিনা কেউ আগের মতো পার্টি করতে পারে না। এমনকি তারা শর্ট ড্রেস পরাও ছেড়ে দেয়। বৌদি, তুমি ঠিকই বলতে, ভদ্র হয়ে থাকলে সমাজে সবাই সম্মান দেয়। আজকে যদি আমরা শর্ট ড্রেস পরে পার্টি করতাম তাহলে কখনোই এরকম জায়গায় যেতে পারতাম না। এখন দেখো আমরা 2 বোন কত ভালো আছি। এভাবেই 2 বোন নিজেদের ভুল বুঝতে পারি, যা দেখে প্রিয়া খুবই খুশি হয়। সুতপা আর বিশাখা 2 বন্ধু ছিল। তারা ছোটবেলা থেকে একই স্কুলে এবং বড় হয়ে একই কলেজে পড়াশোনা করেছে। তাদের কথাবার্তা ব্যবহারে কোনো রকমের পার্থক্য ছিল না। তাদের মধ্যে একমাত্র পার্থক্য ছিল যে সুতপার বাবা ছিল অত্যন্ত ধনী আর বিশাখার বাবা একজন গরিব অটো চালক। কিন্তু তাদের এই পার্থক্যের অপপ্রভাব কখনো তাদের বন্ধুত্বের উপর পড়েনি। দেখতে দেখতে অনেক দিন কাটে। সুতপা আর বিশাখা দুজনেরই বিয়ে হয়ে যায়। সুতপার বিয়ে হয় তাদের শহরের একজন ধনী শিল্পপতির সাথে, আর বিশাখার বিয়ে হয় এক মধ্যবিত্ত চাকুরিজীবীর সঙ্গে। বিয়ের বেশ অনেকদিন পরে কোনো এক জায়গায় বাজার করতে গিয়ে 2 বান্ধবীর আবার দেখা হয়। কি রে বিশাখা, কেমন আছিস তুই? কতদিন পরে তোকে দেখলাম। আমি ভালো আছি রে, তুই কেমন আছিস? আমি তো প্রত্যেকদিনই প্রায় এখানেই বাজার করতে আসি। কই, তোকে তো কখনো দেখিনি। আমি তো এখানে থাকি না, আমার শ্বশুরবাড়ি এখান থেকে অনেকটাই দূরে। আজ অনেকদিন পরে মায়ের বাড়িতে এসেছি, ভাবলাম এই আমের সময় কয়েক কেজি আম কিনে নিয়ে যাই, তাই এখানে দাঁড়ালাম। আর তাছাড়া আমি তো শপিং মল আর ডিপার্টমেন্টাল স্টোর ছাড়া কোনো জায়গা থেকেই শপিং করি না। এসব বাজারে ঢুকতে কেমন যেন গা গুলিয়ে আসে। এরকম করে বলিস না রে, আমাদের মতো গরিব মধ্যবিত্ত পরিবারের লোকজন তো সবাই এখানেই বাজার করতে আসে। এসব বাদ দে, তুই আমাকে বলতো, তুই তোর বাড়িতে আমাকে নিমন্ত্রণ করবি তো? আমি কিন্তু এখন কয়েকদিন মায়ের বাড়িতেই থাকবো। তুই আমাকে বল, আমি তোর সাথে দেখা করতে যাব। এতে বলার কি আছে, তোর যখন ইচ্ছা তুই আমাদের বাড়িতে চলে আসিস। এভাবেই 2 বন্ধু নিজেদের মধ্যে কিছুক্ষণ গল্প করার পর যে যার মতো চলে যায়। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কাটে। হঠাৎ একদিন সকালবেলা বিশাখাদের বাড়ির সামনে বেশ অনেকগুলো বড় বড় গাড়ি এসে দাঁড়ায়। বিশাখার শ্বশুরবাড়ির লোকজন হঠাৎই এত বড় বড় গাড়ি দেখে খুবই অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই সেই গাড়ি থেকে সুতপা এবং তার সঙ্গে আরো 5 জন লোক বেরিয়ে আসে। সুতপার সাথে এত লোকজনকে দেখে বিশাখা ও তার পরিবার খুবই ভয় পেয়ে যায়। আমি বলেছিলাম না বিশাখা, তোদের বাড়িতে আসবো, কিন্তু কিছুতেই সময় হয়ে উঠছিল না। আজ আমার শ্বশুরবাড়ির লোকেরা আমার বাপের বাড়িতে এসেছে, আমরা আবার কালকেই বাড়ি ফিরে যাব। তাই ভাবলাম সবাই মিলে আজকে একটু তোদের বাড়ি থেকে ঘুরেই যাই। ঠিক আছে ঠিক আছে, আমি প্রত্যেকের জন্য চা জল খাবার নিয়ে আসছি। বিশাখার কথা শুনেই সুতপার ননদ ঐন্দ্রিলা বলে, না না, তুমি ওদের বলে দাও বৌদি যে আমি চা আর তেলে ভাজা খাই না। আমার জন্য যেন একটু কোল্ড ড্রিঙ্কস আর তার সাথে একটু ক্রিম দেওয়া মাফিন এনে দিলেই হবে। এর থেকে বেশি আমি আর কিছু খাবো না।
বোন যখন নিজের পছন্দের খাবারটা বললো তখন আমি আমার পছন্দটা বলে দিই, তাই না বল সুতপা? আমার জন্য চা আনতে হবে না, যা গরম পড়েছে তাতে আমি গরম জিনিস খেতে চাই না, আমাকে বরং এক গ্লাস মিল্ক শেক দিও, আর সাথে কয়েকটা চকলেট কুকিজ দিলেই হবে। তোমরা সব কি বলছো? এটা কি আমাদের বাড়ি যে এখানে সবকিছু আগে থেকেই মজুদ থাকবে? এসব ভুলভাল খাবার না আছে যেটা দুজনে মিলেই খেতে পারবে এমন কিছু চাও? আমি আপনাদের সবার জন্য লুচি তরকারি বানিয়ে নিয়ে আসি, আপনারা সবাই লুচি তরকারি খাবেন তো? আচ্ছা, আগে একটু কোল্ড ড্রিঙ্কস এনে দিচ্ছি, ওটা খান কেমন? আমার জন্য কোল্ড ড্রিঙ্কস এনো না, ওসব আমি একদমই খাই না। আসলে আমার সুগার আছে তো, ওইসব অত্যাধিক বেশি চিনি দেওয়া জিনিসপত্র আমার চলে না। তুমি যদি কোল্ড ড্রিঙ্কস আনতেই চাও তাহলে আমার জন্য সুগার ফ্রি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে পারো। একটু হয়তো সাধারণ কোল্ড ড্রিঙ্কসের থেকে দাম বেশি, তবে খুব ভালো হতো তাহলে আর কি। বিশাখা এবং তার শ্বশুরবাড়ির লোকেরা সুতপা ও তার পরিবারের আবদার শুনে প্রচন্ড অবাক হয়। বিশাখা তার শ্বশুরবাড়িতে তার স্বামী, শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে নিয়ে থাকে। সুতপার শ্বশুরবাড়ির লোকেরা তাদের বাড়িতে আসতেই তাদের বাড়ির মধ্যে যেন একটা হুলুস্থুলু কাণ্ড শুরু হয়ে যায়। বিশাখা এবং তার শাশুড়ি মা রান্নাঘরে লুচি বানাতে যায়, আর বিশাখার স্বামী বিক্রম ও তার বাবা বাইরে বেরিয়ে যায় বাজার থেকে আরো জিনিসপত্র কিনে আনতে। লুচি বানানো হয়ে গেলে বিশাখা সবাইকে 4টে করে লুচি আর তরকারি পরিবেশন করে। কি ব্যাপার বৌমা, তুমি তোমার বান্ধবীকে বলনি যে লুচি আমার সবচেয়ে প্রিয় খাবার? 4টে লুচিতে আমার কি হবে, আরো 10টা মতো দিতে হতো। আপনার না কোলেস্টেরল বেড়েছে, এরপরেও আপনি এখনো আরো 10টা লুচি খাবেন? এত খাওয়ার দরকার নেই, আর 5টা মতো খান তাহলেই হবে। তাহলে আমার জন্য আরো 5টা আনতে বলো বৌদি, তরকারিটা যা সুস্বাদু হয়েছে তাতে আমার এই 4টে লুচি খেয়ে মন ভরবে না। আমার জন্য 10টাই আনবে, আমার তো বাবার মতো কোলেস্টেরল নেই, আমি একটু বেশিই খাবো, প্লিজ একটু তাড়াতাড়ি নিয়ে এসো। এই প্রথমবার আমার স্ত্রীর বান্ধবীর বাড়িতে এলাম, কবজি ডুবিয়ে না খেলে হয়? তাহলে আমিও 10টা লুচিই খাবো, আমারও তো কোলেস্টেরল নেই। হ্যাঁ জামাইবাবু, আমরা আরো লুচি বানিয়ে আনছি, এক্ষুনি নিয়ে আসছি, একটু অপেক্ষা করুন কেমন? এই বলে বিশাখা ও তার শাশুড়ি মা রান্নাঘরে চলে যায়। সুতপার শ্বশুরবাড়ির লোকজনের খাওয়ার বহর দেখে বিশাখার শাশুড়ি মা অঞ্জনা দেবী প্রচন্ড অবাক হয়। তারা শাশুড়ি বৌমা মিলে নানান রকমের আলোচনা করতে থাকে আর দুজনে মিলে লুচি বানাতে থাকে। তুমি যে বলেছিলে তোমার বান্ধবী একা আসবে, এই তো পুরো শ্বশুরবাড়ির লোকজনকে নিয়ে চলে এসেছে। এরকম অবেলায় লোকজন এলে তাদের খালি মুখে কি ফিরিয়ে দেওয়া যায়? এখনো তো দুপুরের রান্না বানানো বাকি, কি যে হবে কে জানে। এরা লুচি খেতে যখন ভালোবাসে তখন বেশি বেশি করে লুচি বানিয়ে দিই। লুচি খেয়ে পেট ভরে গেলে দুপুরের খাবার নিয়ে খুব একটা সমস্যা হবে না। দুপুরে সাধারণ ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, ঝিরিঝিরি করে আলু ভাজা আর চিকেন কষা বানিয়ে দিলেই হবে। এভাবেই তারা আলোচনা করতে করতে অনেকগুলো লুচি বানিয়ে ফেলে। কিছুক্ষণের মধ্যেই তারা সমস্ত লুচি সুতপার শ্বশুরবাড়ির লোকেদেরকে পরিবেশন করে। তারপরেও তাদের আবদার কিছুতেই থামে না। লুচির পরে মিষ্টি না খেলে আমার মনটা ঠিক ভালো লাগে না, এর সাথে যদি আরো বেশ 10-15টা রসগোল্লা খেতে পারতাম তাহলে একেবারে জমে যেত ব্রেকফাস্টটা। আমি জানি না বিশাখা কি ভাবছে, আমার শ্বশুরবাড়ির লোকেরা এটা মোটেই ঠিক করছে না। আমাদের তো এরকমটা কথা ছিল না। আমার নিজের এত লজ্জা লাগছে, আমি কি বলবো। আমার জন্য তাহলে কয়েকটা সুগার ফ্রি মিষ্টি আনতেও বলো, ব্যাস তাহলেই হবে। খেয়ে দিয়ে আমরা বিশ্রাম করব, তারপর তোমরা জমিয়ে দুপুরে রান্না বান্না করো, বুঝলে? দুপুরে রান্না হতে হতে আমাদের পেট আবার খালি হয়ে যাবে। বিশাখা এই দেখে প্রচন্ড চিন্তায় পড়ে। মাসে শুরু হয়েছে মাত্র 5 দিনই হয়েছিল, এরই মধ্যে সকাল থেকে প্রায় অনেক টাকাই খরচ হয়ে গেছে তাদের। বিশাখার স্বামী বড্ড সাধারণ একটা চাকরি করে, এত বিশালভাবে আপ্যায়ন করা তাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু পুরানো বান্ধবী শ্বশুরবাড়ির লোক তাদের বাড়িতে প্রথমবার এসেছে দেখে তারাও আর কোনো কিছুতে মানা করতে পারে না। বিশাখার স্বামী মিষ্টি আনার জন্য আবার বাজারে যায়। মিষ্টি এনে সেই মিষ্টি পরিবেশন করলে সুতপার শ্বশুরবাড়ির লোক প্রত্যেকেই 10-12টা করে মিষ্টি খায়। কিছুক্ষণের মধ্যেই 100টা মিষ্টি শেষ হয়ে যায়। বিশাখা ও তার শাশুড়ি মা দুপুরে রান্না করতে রান্নাঘরে চলে যায়। আমাদের একটু বেশি বেশি করে রান্না করতে হবে, বুঝলেন? এরা তো অনেক বেশিই খাচ্ছে। ওরা আমাদের বাড়িতে আজকে প্রথম এসেছে, ওরা যতবার চাইবে ততবারই আমাদের দিতে হবে। আমি চাই না আমার বন্ধু শ্বশুরবাড়ির সামনে আমার শ্বশুরবাড়ির কোনো রকম ভাবে অপমান হোক। একদিনেরই তো ব্যাপার, যা খরচা হয় হোক না, এই মাসটা একটু কষ্ট করে চালিয়ে নেওয়া হবে। তুমি চিন্তা করো না, তুমি রান্না বসাও। তারা শাশুড়ি বৌমা মিলে আবার রান্না করা শুরু করে। দেখতে দেখতে আরো 2-2.5 ঘন্টা কেটে যায়। বিশাখা এবং তার শাশুড়ি মা নানান রকমের রান্না করে টেবিলে সবাইকে পরিবেশন করে দেয়। প্রথমে তারা সবাই অল্প অল্প করে খেতে থাকে, কিন্তু কিছুক্ষণ পরেই সুতপার ননদ ঐন্দ্রিলা একটাই খাবার বারবার করে চাইতে থাকে।
মাছের মাথা দিয়ে মুগ ডালটা কি ভালো হয়েছে গো, আমাকে আরো একটু দেবে, বেশি করে দাও, ভীষণ টেস্টি হয়েছে, এত টেস্টি ডাল আমি আগে কখনো খাইনি। হ্যাঁ হ্যাঁ, নাও না, লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, তুমি আমার ছোটবেলার প্রিয় বান্ধবীর ননদ হও, তুমি আমার বোনের মতোই, তোমার যেটাই ইচ্ছা তুমি সেটাই নিয়ে খাও। আসলে কি বলতো, আমার শ্বশুর বাড়ির লোকজনেরা খেতে খুব ভালোবাসে, আর কেউ যদি কারোর পছন্দের খাবার পেয়ে যায় তাহলে সে বাকি সবকিছু ছেড়ে শুধু ওই খাবারটাই খেয়ে যাবে। এই যেমন তুই ওয়েন্ড্রিলার পছন্দের ডাল বানিয়েছিস, এটা খুব টেস্টি হয়েছে। এক কাজ করো, ডালের পুরো বাটিটা আমার কাছে দিয়ে দাও, ওটা আর কাউকে দিতে হবে না। আরো বাকি এত কিছু খাবারের আইটেম তো আছে, সবাই ওগুলো দিয়ে একটু ম্যানেজ করে নেবে। দাঁড়িয়ে আছো কেন, দাও। ওয়েন্ড্রিলের কথা শুনে বিশাখা বুঝে পায় না সে কি করবে। এতজনের জন্য বানানো ডাল একজনকেই দিয়ে দিতে হবে ভেবে তার বড্ড অদ্ভুত লাগে। তবুও সে তার বান্ধবীর ননদকে কষ্ট দেবে না বলে সমস্ত ডালটাই তাকে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সুতপা শ্বশুরবাড়ির লোকজন সমস্ত খাবার খেয়ে শেষ করে। বিশাখা এবং তার শ্বশুরবাড়ির লোকজনেদের জন্য কোনো খাবারই বেঁচে থাকে না। এই ঘটনার পরে সুতপা যেমন লজ্জায় পড়ে, তেমনি বিশাখা শ্বশুরবাড়ির লোকজনও চিন্তায় পড়ে। এদেরকে একটু একবার জিজ্ঞাসা করো আর কতক্ষণ এরা থাকবে, আবার যদি বলে রাত্রিবেলা থাকবে তাহলে তো আবার রাতের খাবারও বানাতে হবে। তুমি কি বলছো মা, রাতে আমাদের বাড়িতে কিভাবে থাকবে? ওই তো দুটো ঘর ছাড়ার কোথাও শোয়ার জায়গা নেই, তার মধ্যে একটা ঘরে বাবাকে তো শুতে দিতেই হবে। তুমি তো জানোই বাবা বেশি ভিড়ের মধ্যে ঘুমাতে ভালোবাসে না। ভালোবাসে না আমিও জানি, কিন্তু বাড়িতে লোকজন এলে একটুখানি তো সবাইকে ম্যানেজ করতে হয়, তাই না? ওরা যদি থাকে তাহলে ওরা আমাদের ঘরগুলোতে শুয়ে পড়বে আর আমরা একটা দিন বারান্দায় শুয়ে পড়বো। তুমি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করো বৌমা। শাশুড়ি মায়ের কথা শুনে বিশাখা না চাইতেও সুতপাকে গিয়ে জিজ্ঞাসা করে যে তারা আর কতক্ষণ থাকবে। তার খুব লজ্জা লাগলেও সে জিজ্ঞাসা করতে বাধ্য হয়। সে না হয় আমরা থেকে যাব, তবে আমাদের থাকতে কোথায় দেবে? আমরা শোবো কোথায়? তোমাদের বাড়িতে তো দুটোই ঘর আছে মাত্র, আর বাথরুমও তো দেখলাম ওয়েস্টার্ন নয়, আমাদের তো ভালোই অসুবিধা হবে। বাথরুমের তো কোনো ব্যবস্থা এক রাতের জন্য করতে পারবো না, তবে আপনাদের শোয়ার ঘরে ঘুমানোর ব্যবস্থা করে দিতে পারি। আপনারা আজকের রাতটা আমাদের ঘরে শুয়ে পড়বেন, আমরা বারান্দায় শোবো। বিশাখার কথা শুনে এবার সুতপা প্রচন্ড রেগে যায়। আর এসব কিছু করতে হবে না বিশাখা, সকাল থেকে আমি আমার শ্বশুরবাড়ির লোকের এরকম ভুলভাল ব্যবহার সহ্য করছি, আর করব না। আসলে এরা তোদের পরীক্ষা করছিল, আমি তোদের বাড়িতে আসবো বলেছিলাম বলে ওরা আমার থেকে তোর আর আমার বন্ধুত্বের কথা জেনে আমাকে জানিয়েছিল যে তুই নাকি শুধুমাত্র টাকার জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিস। তাই এরা নিজেদের কথা প্রমাণ করতেই আজকে সবাই আমার সাথে এখানে চলে এসেছে। তুই এত খরচা সামলাতে পারবি না আর আমাদেরকে এখান থেকে তাড়িয়ে দিবি, এই ভেবেই ওরা একের পর এক খাবারের ডিমান্ড করে গেছে। কিন্তু তোমরা তোমাদের সব পরীক্ষায় পাস করে গেছো, আমরা তোমাদের কাউকেই কষ্ট দিতে চাইনি, কিন্তু তাও তোমরা না খেয়ে আমাদের খাইয়েছো। আমার বোন শুনেছে তোমরা রান্নাঘরে আলোচনা করছিলে যে এক মাসের সংসার খরচের অর্ধেকের বেশি টাকা তোমরা আজই খরচা করে ফেলেছো। আমরা সুতপার কথাই বিশ্বাস করেছি, তুমি সত্যি সত্যি সুতপার বন্ধু, শুধুমাত্র টাকার জন্য ওর সাথে নেই। সুতপা আর সুজনের কথা শুনে বিশাখা ও তার পরিবারের লোকজন প্রচন্ড অবাক হয়। সুতপার শ্বশুর মশাই তপন বাবু বিশাখার শাশুড়ি মায়ের হাতে জোর করে কয়েক হাজার টাকা দেয়। এছাড়াও সুজন তাদের কোম্পানির একটা বড় পোস্টে বিশাখার স্বামী বিক্রমের কাজের ব্যবস্থাও করে দেয়। এভাবেই তাদের জীবনের বাকি দিনগুলো তারা সুখ স্বাচ্ছন্দ্যে কাটাতে থাকে।